স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে চ্যাপ্টার 2.4 অর্থাৎ কেমিক্যাল এফেক্টস অফ ইলেকট্রিসিটি এই চ্যাপ্টারটা আলোচনা করব। তো দেখো, প্রথমত এখানে একটা এক্সপেরিমেন্ট বলেছে, যেটা আমি আর বলছি না, কারণ এটা পড়লে তোমরা বুঝতে পারবে। তো এখান থেকে যেটা ইম্পর্টেন্ট লাইন সেটা আমি বলে দিচ্ছি। দেখো কি বলেছে, অ্যান এলইডি ক্যান গ্লো ইভেন অ্যাট আ লো কারেন্ট। এই যে এখনকার দেখো আমরা এলইডি বাল্ব ইউজ করি, তাই তো। আগেরকার দিনে যেরকম ছিল একটা, মানে খুব গরম হয়ে যেত, ইয়েলো কালারের লাইট হতো যে বাল্ব, জানি না তোমরা দেখেছো কি না, সেটা এখন রিপ্লেসড হয়ে গেছে, এলইডি লাইট ইউজ করা হয়। কেন না, দেখো এলইডি লাইট কী বলেছে না, গ্লো করতে পারে অনেক কম কারেন্টে, 5 ওয়াটেও করতে পারে, ঠিক আছে, এলইডি লাইট গ্লো। তো এবার দেখো এখানে আরেকটা এক্সপেরিমেন্ট বলেছে, যেখান থেকে একটা লাইন এখানে একটুখানি ইম্পর্টেন্ট। কি বলেছে না, দেখো ডিস্টিলড ওয়াটার মানে পিওর ওয়াটার, ঠিক আছে, মিক্সড উইথ সল্ট ইজ আ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। আচ্ছা, এবার চলে আসো, এইখান থেকে তোমাদের ইম্পর্ট্যান্ট টপিকটা শুরু হলো। কি বলেছে না, ইলেকট্রোলিসিস অ্যান্ড ইলেকট্রোলাইট। তো আমরা এর আগে দেখেছি, তোমরা এক্সপেরিমেন্টটা পড়লে দেখবে যে কী বলেছে না, ইলেকট্রিসিটি যখন পাস করানো হচ্ছে ওয়াটার, যেটা কিনা অ্যাসিডিফাইড উইথ আ লিটিল সালফিউরিক অ্যাসিড, মানে ওয়াটার তার মধ্যে একটুখানি সালফিউরিক অ্যাসিড মেশানো হয়েছে, তখন ওয়াটারটা ভেঙে কি হয়ে যাচ্ছে, হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো দেখো এরকমভাবে আমরা এটাও এর আগে এক্সপেরিমেন্টে পড়লে তোমরা দেখতে পারবে যে কি বলেছে না, ইলেকট্রিসিটি পাস করানো যেতে পারে থ্রু মোল্টেন বা গলা, যেটা সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ টেবিল সল্ট বা নুন, সেটার মাধ্যমেও ইলেকট্রিসিটি কিন্তু যায়। কিন্তু সেটা কীরকম হতে হবে, মোল্টেন হতে হবে, শুকনো হলে হবে না, বা জলের মধ্যে মেশালে হবে না। তো দেখো আমাদের এখান থেকে এই ডেফিনেশনটা মনে রাখতে হবে যে যখন কোনো কেমিক্যাল চেঞ্জ হচ্ছে কোনো একটা পদার্থ বা সাবস্ট্যান্সের, কিসের জন্য না, যখন ইলেকট্রিসিটি পাস করানো হচ্ছে সেটার ফিউজড বা গলা স্টেটে, সেই প্রসেসটাকেই বলা হয়, সেই কেমিক্যাল চেঞ্জটাকেই বলা হয় ইলেকট্রোলিসিস। তো দেখো এবার কি বলেছে, সাম বেসিক্স অফ ইলেকট্রোলিসিস কি না, ফর দ্য পাসেজ অফ ইলেকট্রিসিটি থ্রু আ সাবস্ট্যান্সের মাধ্যমে ইলেকট্রিসিটি পাস করানোর জন্য মুভমেন্ট অফ চার্জড পার্টিকেল মাস্ট অকার, মানে চার্জড পার্টিকেলের মুভমেন্ট হওয়া দরকার। যেরকম এক্সাম্পল দেখো বলেছে, কন্ডাকশন অফ ইলেকট্রিসিটি থ্রু অ্যাসিডিফাইড ওয়াটার। তো যখন অ্যাসিডিফাইড ওয়াটারের মাধ্যম দিয়ে ইলেকট্রিসিটি যাচ্ছে, বা ফিউজড সোডিয়াম ক্লোরাইড, কমন সল্ট বা NaCl এর মাধ্যমে কিভাবে হচ্ছে ইলেকট্রিসিটি কন্ডাক্টেড না, উইথ দ্য হেল্প অফ আয়ন্স নট ইলেকট্রনস। তো দেখো বলেছে যে এটাই, যে কম্পাউন্ডগুলো কন্ডাক্ট করতে পারে ইলেকট্রিসিটি ইন আ ফিউজড স্টেট অর ইন আ সলিউশন আর কল্ড ইলেকট্রোলাইটস। তো এরকম কিছু এক্সাম্পল দেখো বলেছে, অ্যাকোয়াস সলিউশন অফ সল্ট, ফিউজড NaCl, এইগুলো, ঠিক আছে। তো দেখো সাম ইলেকট্রোলাইটস রিমেন কমপ্লিটলি ডিসোসিয়েটেড ইন সলিউশন, মানে পুরোপুরি এই যে কিছু কম্পাউন্ড রয়েছে যেগুলো কিনা পুরোপুরি গুলে যায় সলিউশনের মধ্যে, তো তাদেরকেই বলা হয় স্ট্রং ইলেকট্রোলাইটস। এক্সাম্পলগুলো খেয়াল রাখতে হবে, NaCl, KOH মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড, H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড, আর CuSO4 মানে কপার সালফেট, ঠিক আছে। তো তারপর দেখো বলেছে, দেয়ার আর সাম ইলেকট্রোলাইটস দ্যাট রিমেন আয়োনাইজড, মানে আয়ন ফর্মে থাকবে, প্লাস মাইনাস চার্জ হিসেবে থাকবে সলিউশনের মধ্যে, অনলি টু আ ভেরি স্মল এক্সটেন্ট, খুব অল্প পরিমাণের আয়ন্স থাকবে। তো তারাই হয়ে যাবে কি, উইক ইলেকট্রোলাইট। যেমন এক্সাম্পলটা খেয়াল রাখতে হবে, অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ CH3COOH। আচ্ছা, এবার দেখো বলেছে যে অনেক সাবস্ট্যান্স যেরকম জলে গলে কিন্তু ইলেকট্রোলাইট নয়, যেমন এক্সাম্পল হচ্ছে সুগার, গ্লুকোজ, অ্যালকোহল, ইউরিয়া, এগুলো। আবার কিছু পদার্থ রয়েছে বা সাবস্ট্যান্স রয়েছে যারা কিনা জলে গলে না, কিন্তু এমনি খুব তাড়াতাড়ি গলে যায়, যেরকম দেখো ওয়্যাক্স, বাটার, ঘি এটসেট্রা, এরাও ইলেকট্রোলাইট নয়। তাহলে ইলেকট্রোলাইট কারা না, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো কি বলেছে, ইলেকট্রোলাইট হতে গেলে একটা সাবস্ট্যান্সকে কি করতে হবে না, আয়ন প্রডিউস করতে হবে। আয়ন্স মানে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ ইন ফিউজড স্টেট, সেটার গলা স্টেটে বা সলিউশন যখন হবে সেটার তখন, মানে সেই যে সাবস্ট্যান্সটা যদি কখনো কিছুর মধ্যে গলে সেই স্টেটে।
নান অফ দিস কম্পাউন্ডস মানে উপরের কথাগুলো বলছে আয়ন প্রডিউস করে না, তাই তারা ইলেকট্রোলাইট নয়, সেগুলো নন ইলেকট্রোলাইট। তাহলে এখান থেকে তোমাদের কোয়েশ্চেন চলেই আসতে পারে, এই যে এই নামগুলো প্রথমত জিজ্ঞাসা করতে পারে যে হুইচ সাবস্টেন্সেস আর নট ইলেকট্রোলাইট, বা যদি নাম দিয়ে দেয় বলতে পারে হোয়াই দিস সাবস্টেন্সেস আর নট ইলেকট্রোলাইটস বা নন ইলেকট্রোলাইট, তখন তোমাদের এই অ্যান্সারটা এভাবে লিখতে হবে। এখানে যেটা পিঙ্ক লাইনে আমি ব্র্যাকেট করেছি রিজনটা, সেটা দিতে হবে, ঠিক আছে। তো এবার এখানে একটা এক্সারসাইজ টাইপের আছে, এটা তোমরা বাড়িতে খুব ইজিলি সলভ করে নিতে পারো। তো দেখো মেনলি আমরা কি বুঝলাম, অ্যান ইলেকট্রোলাইট মাস্ট হ্যাভ দ্য ক্যাপাসিটি টু প্রডিউস সাফিসিয়েন্ট নাম্বার অফ আয়ন প্রডিউস করতে হবে, সেটার ফিউজ স্টেটে মানে গলা স্টেটে বা অ্যাকুয়াস সলিউশন মানে জলে গুললে সেই সাবস্টেন্সটায়। তাহলে দেখো এবার আমরা পড়বো ইলেকট্রোলাইসিস প্রসেসটার জন্য কি কি দরকার। তো দেখো বলেছে একটা ব্যাটারি দরকার, কিসের জন্য না সোর্স অফ ইলেকট্রিসিটির জন্য, না হলে ইলেকট্রিসিটি কোথা থেকে পাস করানো হবে, তাই তো। দুটো মেটালের মানে তা হচ্ছে কি তা দুটো ধাতুর মানে মেটাল তো ধাতুই বলে বাংলাতে, মেটালের ওয়্যারস তার চাই, ঠিক আছে। তো দেখো সেটা বলেছে মেটাল প্লেটস হতে পারে বা গ্রাফাইটের রড হতে পারে, থ্রু হুইচ ইলেকট্রিসিটি পাস করানো হবে ফ্রম দ্য ব্যাটারি। তো এই যে এগুলোকেই বলা হয় ইলেকট্রোড। ইলেকট্রোলাইসিসটাকে কিভাবে স্টার্ট করব প্রসেসটা, না এই ইলেকট্রোডকে সলিউশনের মধ্যে ডুবিয়ে, বা সেটা ফিউজড ইলেকট্রোলাইটও হতে পারে। ইনসিউলেটেড মানে কোটিং করে দেওয়া যাতে শক না খাওয়া যায় ওই যখন ইলেকট্রিক তারটা কেউ ধরে, আর অলসো রিকোয়ার্ড ফর কানেকশন। তো দেখো এই যে একটু জল নিয়েছে, তার মধ্যে সালফিউরিক অ্যাসিড একটুখানি মিক্স করানো হয়েছে, দুটো ইলেকট্রোড দিয়েছে। ইলেকট্রোড যার পজিটিভ এন্ডের সাথে ব্যাটারির কানেক্টেড সেটাকে আমরা জানি কি বলা হয় অ্যানোড, আর যেটা নেগেটিভ এন্ডের সাথে কানেক্টেড তাহলে সেটাকে কি বলা হয় ক্যাথোড, ঠিক আছে। তো দেখো কিছুক্ষণ পর আমরা দেখব যে কিসের একটা গ্যাস যেন বেরোচ্ছে ইলেকট্রোড থেকে, যেটাতে পজিটিভ চার্জের সাথে যেখানে ব্যাটারির সাথে কানেক্টেড যে ইলেকট্রোডটা, ঠিক আছে। তো এটার গ্যাসটা কি না এটাই হচ্ছে, দেখা যাচ্ছে যে এটা হচ্ছে অক্সিজেন গ্যাস। তো ইন দ্য ইলেকট্রোড কানেক্টেড যেখানে নেগেটিভ আবার এন্ডের সাথে ব্যাটারির কানেক্টেড যে ইলেকট্রোডটা, সেখানে দেখা যাচ্ছে অন্য একটি গ্যাসের বাবেল বেরোচ্ছে, সেটা কোন গ্যাস না হাইড্রোজেন গ্যাস। দেখো ইকুয়েশানটা লেখা রয়েছে, এটা দেখলে বুঝতে পারবে কি হচ্ছে, কোন কোন গ্যাস বেরোচ্ছে জল থেকে। নেক্সট দেখো কি বলেছে যে কেন পিওর ওয়াটার ইউজ করা হচ্ছে না এই এক্সপেরিমেন্টে। দেখো এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এরকম আসতে পারে তোমাদের যে হোয়াই ইজ পিওর ওয়াটার নট ইউজড, এই যে এরকম রিয়াকশানটা দিয়ে দেবে বা নামটা বলে দেবে তখন। তো তখন তোমাদের লিখতে হবে, দেখো রিজনটা লেখা রয়েছে যে আসলে এই যে পিওর ওয়াটারের মধ্যে থাকা নাম্বার অফ আয়ন্সটা এতটাই কম থাকে যে সেটা ভালো কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি হয় না। তাই জন্য আমাদের জলের কি করতে হবে, আয়রনটা বাড়াতে হবে, কারণ আমরা তো পড়লাম এক্ষুনি যে ইলেকট্রোলাইসিস প্রসেসটা হওয়ার জন্য বেশি নাম্বার অফ আয়ন্স চাই, আইদার ইন দ্য ফিউজড স্টেট অফ দ্য সাবস্টেন্স অর ইন দ্য অ্যাকুয়াস স্টেট অফ দ্য সাবস্টেন্স। তো দেখো তাই জন্যই আমরা কিছু অ্যালকালি অ্যাড করছি, যেটা কিনা হতে পারে NaOH বা KOH, বা অ্যাসিড অ্যাড করছি H2SO4 এখানে যেটা সালফিউরিক অ্যাসিড, মাস্ট বি অ্যাডেড টু ওয়াটার। এটা কিন্তু খেয়াল রেখো, দেখো আমি আন্ডারলাইন করেছি, কেননা কখনো মনে রাখবে যে আমরা অ্যাসিডের মধ্যে জল মেশাই না, ঠিক আছে, তাহলে ওটা একটা খুব রিস্কি একটা কেমিক্যাল রিয়াকশান হয়ে যায়। তাই জন্য আমরা সবসময় কী করি না জলের মধ্যে অল্প পরিমাণ অ্যাসিড মেশানো হয়। অ্যাজ দে আর স্ট্রং ইলেকট্রোলাইট, এই যে কাদের কথা বলা হচ্ছে সালফিউরিক অ্যাসিড KOH NOH, তাহলে তখন নাম্বার অফ আয়ন্সটা সলিউশনে বেড়ে যাবে, তখন ইলেকট্রোলাইসিসটা খুব ইজিলি হবে। তো দেখো বলেছে ডিউরিং ইলেকট্রোলাইসিস ক্যাটায়ন আর অ্যানায়নরা কী করছে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করছে থ্রু আ ফিউজড ইলেকট্রোলাইট অর ইটস সলিউশন। ইন নো কেস টু ইলেকট্রনস পাস থ্রু দ্য সলিউশন অর দ্য মোল্টেন স্টেট। তারপরে বলছে দেখো যে ইলেকট্রনসরা কখনোই সলিউশনের মধ্যে যে রয়েছে সেখান থেকে পাস করছে না, বা মোল্টেন স্টেট থেকে পাস করছে না, ঠিক আছে। তো দেখো কি বলেছে এরপর, আমরা জানি কন্ডাকশন অফ ইলেকট্রিসিটি আর ইলেকট্রোলিসিস অফ অ্যান ইলেকট্রোলাইটের ব্যাপারে ইন ইটস অ্যাকুয়াস সলিউশন, বাট হোয়াট অ্যাবাউট দোজ ইন কেস অফ আ ফিউজড ইলেকট্রোলাইট। ফিউজড ইলেকট্রোলাইট মানে যেটা কিনা গলা, তাই তো, যেরকম NaClটা যদি গলানো হয় সেইটা।
দেখো কি বলেছে না, একটা সলিড যেটা কিনা পুওর কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি বাট মেল্টস, মানে যখন নুনটা সলিড হিসেবে থাকবে, মানে যেটা আমরা নুন যেভাবে খাই, সেটা কিন্তু পুওর কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, কিন্তু সেটা যখন গলে যায় সেটা কিন্তু তখন গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। তো তখন যে এই ফিউজড NaCl এর মাধ্যমে অ্যাপ্রোপ্রিয়েট ইলেকট্রোড ইউজ করে যদি ইলেকট্রিসিটি পাস করানো হয়, তো তখন কি দেখা যাবে না, দেখো দেখা যাচ্ছে সাম অফ দ্য আয়ন্স বিটুইন দ্য ইলেকট্রোডস আর শোন ইন দ্য ডায়াগ্রাম। তো দেখো কি বলেছে, আয়ন্স প্রেজেন্ট ইন আদার রিজিয়নটা দেখানো হয়নি, মানে এই যে দুটো ইলেকট্রোড রয়েছে অ্যানোড আর ক্যাথোড, তার মাঝখানেই দেখানো হয়েছে, বাকিগুলো জায়গায় দেখানো হয়নি। তো কি হয়েছে না দেখো রিয়াকশানটাতে, সোডিয়াম আয়ন্স অর্থাৎ Na+ আয়ন অ্যান্ড ক্লোরাইড আয়ন্স মানে Cl- আয়ন্স প্রডিউসড ফ্রম NaCl থেকে যেটা তৈরি হচ্ছে সেটা দেখো মুভ হয়ে যাবে ক্যাথোড আর অ্যানোডে রেসপেক্টিভলি। ক্যাথোড বলতে নেগেটিভ ইলেকট্রোড, তাই জন্য দেখো Na+টা সেখানে চলে যাচ্ছে, কারণ Na+ মানে কি, একটা ইলেকট্রন লুজ করে ফেলেছে অলরেডি, তাই পজিটিভ চার্জ হয়ে গেছে, তো সেটা অ্যাট্রাক্ট হবে কোন দিকে, যেটা হচ্ছে নেগেটিভ ইলেকট্রোড অর্থাৎ ক্যাথোডের দিকে, আর ঠিক উল্টোটাই হবে ক্লোরিনের ক্ষেত্রে। তাই জন্য দেখো Na+ বা সোডিয়াম প্লাস আয়ন্স কোন দিকে অ্যাট্রাক্ট হচ্ছে, টুয়ার্ডস নেগেটিভ ইলেকট্রোড দ্যাট ইজ ক্যাথোড, আর ক্লোরিন মাইনাস আয়ন্স অর্থাৎ Cl- ions are attracted towards the positive electrode that is anode. রিয়াকশানটা দেখো তাহলে এবার বুঝতে পারবে, আগের চ্যাপ্টারটা তোমরা যদি ক্লাস করে থাকো, যদি না পাও তাহলে দেখবে আমার অক্সিডেশন রিডাকশানটা বোঝানো রয়েছে, তোমরা চাইলে ওখান থেকে চেক করতে পারো। তো ওখানেরই এটা দেখো দেখিয়েছে অক্সিডেশন আর রিয়াকশানটা কিভাবে হয়েছে না, ক্যাথোডে কি হচ্ছে, ক্যাথোডে আমরা দেখলাম যে কি হচ্ছে না Na+টা যাচ্ছে, তো Na+টা কি করছে, ক্যাথোডে থাকা একটা ইলেকট্রনকে নিয়ে নিচ্ছে, গেইনিং ইলেকট্রনস, তাই তো। তো দেখো কি হয়ে যাচ্ছে, Na+ থেকে একটা ইলেকট্রন নিলে শুধু মেটালটা হয়ে গেল, আর আমরা জানি যে যখন ইলেকট্রনকে আমরা গেইন করি তখন সেই রিয়াকশানটাকে কোন রিয়াকশান বলা হয়, রিডাকশান রিয়াকশান। সিমিলারলি দেখো অ্যানোডের ক্ষেত্রে কি হচ্ছে, ইলেকট্রন লুজ করছে, মানে ক্লোরিন যে ছিল ক্লোরাইড আয়ন Cl- একটা করে ইলেকট্রন লুজ করলে তার যে এক্সট্রা একটা নেগেটিভ চার্জ ছিল অর্থাৎ বেশি একটা ইলেকট্রন ছিল সেটা লুজ করে গেলেই Cl শুধু হয়, ওটাই দেখো একটু ঘুরিয়ে লিখেছে, কিছুই না, Cl- মাইনাস ইলেকট্রনটা আমি যদি এদিকে লিখি, ওইদিকে লিখলে দেখো প্লাস হয়ে যায়, সাইনটা চেঞ্জ হয়, তো সেটাই করেছে। তো এটা অক্সিডেশন রিয়াকশান হয়ে গেল, ঠিক আছে। দেখো Cl থেকে ক্লোরিন গ্যাস হয়ে গেল। তাহলে আশা করছি বুঝতে পারলে তোমরা এই যে রিডাকশান আর অক্সিডেশন রিয়াকশানটা কিভাবে হচ্ছে। তো এবার দেখো বলেছে কিছু স্পেশাল বৈশিষ্ট্য আমরা জানবো ইলেকট্রোলাইসিস ব্যাপারে। তো বলেছে দেখো ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার প্রডিউস করছে গ্যাসিয়াস সাবস্ট্যান্সেস দুদিকেই, ক্যাথোডেও অ্যানোডেও। যেদিকে আবার দেখা যাচ্ছে একটা প্রোডাক্ট অফ ইলেকট্রোলাইসিস অফ ফিউজড NaCl ইজ আ মেটাল, মানে যেটা মোল্টেন Na, বাট আদার ইজ আ গ্যাসিয়াস সাবস্ট্যান্স যেটা কিনা ক্লোরিন। তাহলে আমরা বুঝতে পারছি যে স্টেট অর নেচার অফ দ্য প্রোডাক্ট, মানে একটা গ্যাস হতে পারে, একটা মেটাল হতে পারে, সলিড হতে পারে, এগুলো কিন্তু ডিফারেন্ট হতে পারে। নোট দ্যাট ডিউরিং দ্য ডেসক্রিপশন অফ ইলেকট্রোলিসিস অফ ফিউজড NaCl দ্য টার্ম অ্যাপ্রোপ্রিয়েট ইলেকট্রোড ইউজ করা হয়েছে। কেননা দেখো নেচার অফ ইলেকট্রোডটা মানে যে ক্যারেক্টার ইলেকট্রোডের সেটাও অ্যাফেক্ট করতে পারে এই ইলেকট্রোলিসিসের রেজাল্টগুলোকে। দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে ইলেকট্রোলাইটের কালারও চেঞ্জ হয়ে যায় ইলেকট্রোলাইসিসের পর, সেটাও ডিপেন্ড করছে যে ইলেকট্রোড মানে এই যে দেখো স্টিকের মতন দেখতে যে দুটো রয়েছে সেটার কথা বলা হচ্ছে, যে সেটা কীরকম থাকবে সেই নেচারটার উপর। নেক্সট দেখো কি বলেছে, সিন্স ইন দ্য ক্যাথোড রিয়াকশান ইলেকট্রনস আর টেকেন আপ রিডাকশান অকার, যেটা আমি এক্ষুনি বললাম, অন দ্য আদার হ্যান্ড ইলেকট্রন গিভেন আপ অ্যাট অ্যানোড, তাই জন্য সেখানে অক্সিডেশন রিয়াকশান হচ্ছে। এবার দেখো বলেছে এরকমভাবে আমরা ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম মেটালও পেতে পারি ফ্রম দেয়ার ক্লোরাইড কম্পাউন্ড। We can see that an essential substance may be produced at anode. Essential substance anode দেখো কি হচ্ছিল, এই যে ক্লোরিনটা যাচ্ছিল, তাই তো।
For example, an electrolysis of fused NaCl chlorine gas Cl2 is produced at anode. Such a substance produced along with the required one যেটা কি না সোডিয়াম যেটা মেটাল, তো সেটা হচ্ছে দেখো বাই প্রোডাক্ট বলা হয়। তার মানে এখানে ক্লোরিনটা কিন্তু বাই প্রোডাক্ট। কেন না NaCl থেকে আমাদের মেন কি দরকার ছিল, সোডিয়াম অর্থাৎ Na মেটালটা, তার সাথে যেটা প্রডিউসড হয়েছে যেটা কিনা ক্লোরিন গ্যাস, এটা হচ্ছে বাই প্রোডাক্ট, মানে নট মেন প্রোডাক্ট, আদার প্রোডাক্ট। এবার দেখো চলে আসছে 3 ইম্পর্টেন্ট ইউজ অফ ইলেকট্রোলিসিস। এখান থেকেও তোমাদের কোয়েশ্চেন আসে, ঠিক আছে। দেখো কি কি এটা পড়ে নেবে। মেটাল এক্সট্রাকশন, কিছু কিছু সময় মেটাল আলাদা করা হয় তাদের কম্পাউন্ড থেকে, যেরকম এক্ষুনি আমরা দেখলাম সোডিয়াম ক্লোরাইড ছিল কম্পাউন্ড হিসেবে, সেখান থেকে আমরা মেটাল অর্থাৎ Na-কে আলাদা করে নিলাম থ্রু দ্য প্রসেস অফ ইলেকট্রোলিসিস। এরকম কিছু মেটালের নাম জেনে রাখতে হবে, যেটা কিনা কি না সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। তো ইলেকট্রোলাইসিস অফ দেয়ার মোল্টেন ক্লোরাইড সল্ট থেকে যে ইলেকট্রোলিসিসটা করছি, যখন গলা স্টেটের এই যে মেটাল ক্লোরাইডগুলো নিচ্ছি, সেগুলোর থেকে এই মেটালগুলো প্রডিউসড হচ্ছে। ফিউজড সল্ট মানে গলে যাওয়া সল্ট নেওয়া হয়, কারণ অ্যাকোয়াস সলিউশন মানে এই নুনগুলোই যদি জলের মধ্যে গোলানো হয় তখন কিন্তু মেটাল প্রডিউস করতে পারবে না ইলেকট্রোলাইসিস হয়। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট, আর এটা আমি তোমাদের আগেও একটু আগে আলোচনা করছিলাম। নেক্সট দেখো বলেছে পিউরিফিকেশন অফ মেটালস। কপার আমরা জানি খুবই একটা তামা, যেটা আমাদের দরকারি মেটাল আমাদের জন্য। অনেক ক্ষেত্রেই ইলেকট্রিক্যাল যে সমস্ত অ্যাপ্লায়েন্স মানে মেশিনস ঠিক না, মানে যেমন এই যে মাইক্রোওভেন, তারপর হচ্ছে এসি, টিভি, ফ্রিজ, মিক্সার গ্রাইন্ডার, এগুলোতে কপারের তার ব্যবহার করা হয়। দ্য মেটাল প্রাইমারিলি অবটেন্ড ফ্রম কপার ওর থেকে যেটা নেওয়া হচ্ছে সেটা কিন্তু পুরোপুরি পিওর থাকে না, তাই তার ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিটাও খারাপ হবে যদি ইমপিউরিটিগুলো না বের করা হয়। তো ইমপিউরিটিস বার করার জন্য কপার ওর থেকে আমরা কি করি না ইমপিওর কপারটাকে পিউরিফাই করা হয় ইলেকট্রোলাইসিস দিয়ে। নেক্সট দেখো ইলেকট্রোপ্লেটিং। আমরা দেখেছি যে অনেক দিন ইউজ করার পর এই যে হ্যান্ডেল, বেল, রিমস অফ বাইসাইকেল, রিক্সা, তাদের কি হয় না শাইনগুলো হারিয়ে ফেলে। কেননা এই যে দেখো, টু প্রোটেক্ট আ মেটাল ফ্রম দ্য অ্যাটাক অফ অক্সিজেন আর ওয়াটার, ইট ইজ ইলেকট্রোলিটিক্যালি কোটেড উইথ আ লেস রিঅ্যাক্টিভ মেটাল। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসবেই এখান থেকে, যে ইলেকট্রোপ্লেটিং প্রসেসটা কি না, যখন আমরা একটা মেটালকে প্রোটেক্ট করার জন্য কিসের হাত থেকে না ওয়াটার আর অক্সিজেনের হাত থেকে, তখন যখন ওটাকে আমরা ইলেকট্রোলাইটিক্যালি মানে ইলেকট্রোলাইসিস প্রসেসের হেল্প নিয়ে যখন সেটাকে একটা কম রিঅ্যাক্টিভ মেটাল দিয়ে সেটাকে কোট করা হয়, তখন কি হয় না মেটালটা আমাদের আরও অ্যাট্রাকটিভ করে দেয় দেখতে। তো এই যে কোটিংটা করা হচ্ছে ইলেকট্রোলাইসিস মেথডের দিয়ে, এটাকেই বলা হয় ইলেকট্রোপ্লেটিং, ঠিক আছে। তো এরকমভাবে এই অ্যাক্টিভিটিটাও বলেছে সেম টাইপের, এটা তোমরা দেখে নেবে, দেখলেই বুঝতে পারবে একই সব লেখা রয়েছে, ঠিক আছে। এবার দেখো বলেছে বাট রাস্টিং অফ আয়রন অকার্স, মানে জং ধরে যায় যে লোহা যখন অক্সিজেন আর ময়েশ্চারের সাথে টাচে আসে, তাই জন্য জিঙ্ক দিয়ে কোট করা হয় আয়রনকে। তো এটাকেই বলা হয় জিঙ্ক প্লেটেড বা গ্যালভানাইজড আয়রন। জিঙ্ক দিয়ে কেন প্লেট করা হয় না, জিঙ্ক প্রিভেন্ট করে মানে স্টপ করে আয়রনের রাস্টিং বা অক্সিডেশন, ঠিক আছে। এরকমভাবে দেখো পার্টস অফ আ বাইসাইকেল অর আ কার অর ব্রাশ ট্র্যাপ কি হয়েছে না এগুলোকেও বলা হয় যে কোট করা হয় ক্রোমিয়াম দিয়ে। কেন না এই যে সিলভারি কোটিংটা কি করবে, এই সমস্ত বস্তুগুলোকে কোরোশন মানে ধসে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার থেকে বাঁচাবে। সেমভাবে দেখো আমাদের আয়রনের যে লোহার গ্রিল জানলায় থাকে সেগুলোকেও গ্যালভানাইজড করা হয়। তারপর কিছু কিছু সময় আয়রন টুলস বা বাসনকে জং ধরার হাত থেকে বাঁচানোর জন্য একটা পাতলা কোটিং দেওয়া হয় কোন মেটালের, নিকেল। তো নিকেলটার কোটিংটা সিলভারির মতন দেখতে, তো দেখতে অনেকটা ভাবে অনেকে যে এটা কিন্তু স্টেনলেস স্টিল, কিন্তু সেটা ভুল, ঠিক আছে। তো দেখো এবার বলেছে এই জায়গাটাও তাহলে পড়ে নেবে, নিকেল প্লেটেড সাবস্ট্যান্সেস আর অ্যাট্রাক্টেড বাই আ ম্যাগনেট ভেরি স্ট্রংলি। তো নিকেল দিয়ে প্লেট করা যে সমস্ত বস্তুগুলো আছে সেগুলো ম্যাগনেটের দ্বারা বা চুম্বকের দ্বারা খুব ইজিলি অ্যাট্রাক্টেড হয়ে যায়,
কিন্তু স্টেনলেস স্টিল কিন্তু স্ট্রংলি অ্যাট্রাক্টেড হয় না ম্যাগনেটের দ্বারা। এরমভাবে আমরা ডিফারেন্সটা বুঝতে পারবো দুটোর। ঠিক আছে, তাহলে দেখো এই যে এখানের এই চার্টটা দেখে নেবে, এটাও ইম্পর্ট্যান্ট, তোমরা এটা পারবে করতে। এতক্ষণ যে পড়ালাম এগুলোর মধ্যে থেকেই রয়েছে। তো এখান থেকেও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে যে কোন সাবস্ট্যান্সটার কী দিয়ে কোটিং করা হয় আর কেন। তো এই চ্যাপ্টারটা হয়ে গেল। চ্যাপ্টারটা ছোট ছিল কিন্তু ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকেও তোমাদের কোয়েশ্চেন আসে। যে আলোচনা করলাম টপিকগুলো, এইগুলোই ভালো করে পড়ো, তাহলেই পারবে পরীক্ষা দিতে ভালোভাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। যদি বুঝে থাকো ভিডিওটা ভালো করে, তাহলে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। কারণ তোমরা আজকে যদি আমাকে সাপোর্ট না দেখাও, আমিও কিন্তু এই যে ভিডিওগুলো বানাচ্ছি এগুলোর আগ্রহটা পাবো না। ঠিক আছে, তোমরা যদি আমাকে সাপোর্ট না দেখাও। তো আজ অবধি এটুকুই রাখলাম। সবাই ভালো করে পড়ো, মন দিয়ে ভালো থেকো।